সেই সময় হাওয়া দিচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, টোটাল হোমের আগুন তার গায়ের ওপর। আমারই পডকাস্টে একজন এসেছিল, সাপ নিয়ে সে কাজ করে। সে বলেছিল একটা সাপ সারা জীবনে 3 থেকে 5 কিলোমিটার রেডিয়েশন মধ্যে ঘোরে। তাহলে একটা বাড়িতে সাপ ঢোকে কি করে? তার মানে ঘরের তার যে বাড়ি সেই বাড়িটা ভেঙে আমরা বাড়ি করেছি। অযোধ্যা আর আওয়াধ এক নয়। রামায়ণে যেটা অযোধ্যা রয়েছে সেটার কোনো অস্তিত্ব নেই। অযোধ্যার আওয়াধ পৃথিবীতে যখনই কোনো বাচ্চা জন্মায় সারা পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো জায়গায় প্রথমে সে কিন্তু সনাতন হয়েই জমে গেছে। কি বলছে? হ্যাঁ, আগামী দিনে ও ধরে ধরে আমাদেরই মারবে, আমাদের চাকরি খাবে, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান খাবে, আমাদেরকে অথর্ব করে দেবে। ওটা 4 জায়গায় পড়েছিল, উজ্জৈন, প্রয়াগ, তারপরে হচ্ছে নাসিক, তারপরে হচ্ছে আমাদের বিয়েতে বারাণসী। তো সেই জন্য 4টে জায়গা। তখনই আমি কুম্ভ মেলাকে বুঝতে পারবো যখন আমি সনাতন ধর্মের আইডেন্টিটিকে বুঝতে পারবো। 12টা সাইকেল যখন কমপ্লিট হচ্ছে 144 বছর বাদে, সেটা হচ্ছে মহাকুম্ভ। E=mc², যেটা আমরা বইতে পড়ে থাকি এবং আমরা জানি অ্যালবার্ট আইনস্টাইন এটা লিখে গেছেন এবং বলে গেছেন। তার থেকেও কয়েক হাজার বছর আগে মা কালী এবং তার শক্তির মধ্যে বা তার পোজ বা যেভাবে তিনি দাঁড়িয়ে থাকেন তার মধ্যে রয়েছে E=mc²। খুব অবাক লাগছে, তাই জন্যই তো এই পডকাস্টটা। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট না আবার স্বাগত জানাই। আজকে কে আছে? স্পেশাল একজন অ্যাস্ট্রোনমার দেবদত্ত। তার অনেক পডকাস্ট আপনারা দেখেছেন, তার অ্যাস্ট্রোলজি জ্ঞান আপনারা শুনেওছেন। আজকে তিনি বলবেন কুম্ভ মেলা, না মহাকুম্ভ মেলা 2025-এর কেন এত বিখ্যাত হচ্ছে, কেন মানুষ পাগলের মতো এত দূর যাচ্ছে, কয়েক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে 300 কিলোমিটার পর্যন্ত, আজকে পর্যন্ত আমি যতদূর খবর শুনেছি 300 কিলোমিটার পর্যন্ত নাকি একটা জ্যাম, সেটাকে পেরিয়ে মানুষ সেখানে চান করতে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে। কেন? কি জানলো? এটা কারণটা কি? প্রত্যেকটা বিষয়, কেন কুম্ভ মেলা হয়েছে, কিভাবে স্টার্ট হলো, এইবারেরটা কেন এত বিখ্যাত, মহাকুম্ভ কেন বলা হচ্ছে, 144 বছর পর কেন এলো, কি ইকুয়েশন 144 বছর হচ্ছে, পুরো বিস্তারিত জানবো এই পডকাস্টে। এবং একটা কথাও বলে থাকি, বাংলা পডকাস্টে কিন্তু এই প্রথমবার মহাকুম্ভকে নিয়ে কিছু কথা বলা হবে। এর আগে কিন্তু বাংলা পডকাস্টে কিছু বলা হয়নি। তো এত সুন্দর যে ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করছেন না। জাস্ট ক্লিক করুন, লাইক করুন, আর কমেন্টে জানাবেন কোথা থেকে শুনছেন এবং মহাকুম্ভে কী ধরনের এক্সপিরিয়েন্স করেছেন সেটাও কমেন্টে জানাবেন, ছোট্ট করে জানাবেন। এবং ডাইরেক্ট তার কাছে যাওয়ার আগে যেটা বলে থাকি, যে নাম্বারটা ব্লিঙ্ক হচ্ছে সেই নাম্বারে যদি আপনাদের কোনো রকম স্পিরিচুয়াল হেল্প বা ধরুন কোনো রকম গল্প আপনি বলতে চান যেটাতে আপনি এক্সপার্ট, ফোন করবেন বা SMS করবেন আর আমাদের সাথে যুক্ত হবেন, কে পডকাস্টের সাথে যুক্ত হবেন আর ডাইরেক্ট তার কাছে। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন স্যার? খুব ভালো আছি স্যার। আজকে যে টপিকটা হচ্ছে স্যার কুম্ভ মেলা নিয়ে। হ্যাঁ স্যার, এটার ব্যাপারটা একটু আমি জানতে চাইছি, কারণ এই বছর একটু স্পেশাল কুম্ভ মেলা আমাদের দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে। তো সেটার ব্যাপারে স্যার একটু যদি বলেন। প্রথম কথা হচ্ছে, কুম্ভ মেলা বলার আগে একটা জিনিস আমি সেখান থেকে আসতে চাইছি। তখনই আমি কুম্ভ মেলাকে বুঝতে পারবো যখন আমি সনাতন ধর্মের আইডেন্টিটিকে বুঝতে পারবো। সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মটার মধ্যে কোথাও কোনো বাঁধ নেই, একটা ফিলোসফি, এবং প্রচুর জিনিস দিয়েছে, সারা পৃথিবীকে প্রচুর জিনিস দিয়েছে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আমরা সপ্তাহের 7 দিন কাউন্ট করি, সোম মঙ্গল, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। এই যে রবির পর সোম, সোমের পর মঙ্গল, মঙ্গলের পর বুধ, সানডে মানডে টুইসডে, এটা কেন? সত্যি সৌরজগতে আমরা যদি সৌরজগৎকে দেখি, তাহলে সূর্যের পর প্রথম যে গ্রহটা আসে কোন গ্রহ? বুধ। বুধ।
তাহলে রবির পর বুধ হওয়ার কথা ছিল। হ্যাঁ ঠিক। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বৃহস্পতিকে কেন দেবগুরু বলা হয়? এই দুটো প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে কুম্ভের মাহাত্ম্য। প্রথম কথা হচ্ছে, এটা আমরা অনেকেই জানি না। আমি যদি কোনো জায়গা থেকে আমি যদি দেখি যে সোলার সিস্টেমের মধ্যে দিয়ে, সেটা তো আসবো না। আমি যদি গ্রহের সাইজ ওয়াইজ যদি আসি, তাহলে সূর্যের পর বৃহস্পতি আসার কথা, সেটাও নয়। তাহলে রবির পর কেন সোম এলো, সোমের পর কেন মঙ্গল এলো? তার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে হোরা বলে, বৈদিক অ্যাস্ট্রোলজিতে হোরা বলে একটা কথা হয়। সেই হোরাটা প্রত্যেক 25 ঘন্টা অন্তর হোরা চেঞ্জ হয়। প্রথম হোরা হয় সূর্যের, তার 25 ঘন্টার পর হচ্ছে চন্দ্রের। চন্দ্র মানে সোম, চন্দ্রকে সোমায় বলা হয়, সোম। তারপরে হয় হচ্ছে মঙ্গলের হোরা, মঙ্গলকে বলা হয় ভূ। তারপরে বুধস্য, বৃহস্পতি চ, শুক্রায়, শনিশ্চ। তো এইভাবেই কিন্তু সেইটাকে সেট করা হয়। আর 2 নম্বর হচ্ছে এইটা যেমন রয়েছে, তার মানে টাইম ফ্রেমকে তুলে ধরা। 2 নম্বর আসছে কুম্ভের সাথে সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে বৃহস্পতির মুভমেন্ট। বৃহস্পতিকে দেবগুরু কেন বলা হয়? শুধু বড় বলে বৃহস্পতি যে শুধু বড় সেই জন্য নয়। বৃহস্পতিকে দেবগুরু বলার আরেকটা বড় কারণ হচ্ছে বৃহস্পতির গ্র্যাভিটেশনাল ফোর্স অন্য গ্রহদের থেকে সব থেকে বেশি, এবং গুরু হিসেবে তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। সেই জন্য বাইরে থেকে যখনই কোনো পার্টিকেলস আসে, সেটা সোলার এক্লিপসে ঢোকার আগে বৃহস্পতি সেটাকে টেনে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। দ্যাটস কল্ড বৃহস্পতি দেবগুরু। কবে জানছি ওটা? আজকে আমরা তো সবাই এখন জানছি, আমরা মনে করছি যে সায়েন্স করেছে, আমরা বিভিন্ন লোকের কথা আমি কারোর নাম আনছি না, কিন্তু সেই জায়গাটাতে আসছে। কিন্তু আজ থেকে 5000-6000 বছর আগে এগুলো অলরেডি লেখা হয়ে গেছে। তো এই যে বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি একটা সার্কেল করে, মানে হচ্ছে এক রাশি থেকে পুনরায় ঘুরে আরেকটা রাশি, মানে 12টা রাশিকে পরিবর্তন করতে 12 বছর সময় লাগে। 30 ডিগ্রিকে অতিক্রম করতে বৃহস্পতির, আমি ম্যাথামেটিক্যালি আসি, একটা রাশি মানে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রিকে অতিক্রম করতে বৃহস্পতির 1 বছর সময় নেয়। তো সেই 1 বছর ঘুরে যখন বৃহস্পতি আসছে বৃষভ রাশিতে, যখন ঘুরে আবার আসছে, তখন কুম্ভ শুরু হয় বৃহস্পতির সাইকেলকে ইয়ে করে। আর 12টা সাইকেল যখন কমপ্লিট হচ্ছে 144 বছর বাদে, সেটা হচ্ছে মহাকুম্ভ। তার মানে আমাদের ক্ষেত্রে বৃহস্পতিকে সেই কারণে দেবগুরু বলা হয়েছে। এবং আজকে বৃহস্পতির গুরুত্ব আমরা জানছি, কিন্তু সনাতন ধর্মে বহুদিন আগে থেকে বৃহস্পতি অলরেডি এস্টাবলিশড। একটা জিনিস জিজ্ঞেস করবো স্যার, আমি জানি না আগেকার দিনে মানুষের কি জ্যোতি ছিল কিনা, যে তারা কি করে এটা বলতে পারতো বৃহস্পতির স্থান একটা জায়গা থেকে একটা ঘুরে আসে, সূর্যের প্রদক্ষিণ করে যে একটা স্থানে আসার 12 বছরই লাগবে, এটা যদি জিজ্ঞেস তাহলে আরেকটা জিনিস আমি বলি। হ্যাঁ স্যার। মহাভারতে সঞ্জয়, যার দিব্য দৃষ্টি ছিল, সঞ্জয়ের চোখ দিয়েই কুরুক্ষেত্রের যুদ্ধকে ধৃতরাষ্ট্র দেখেছেন। সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সারথি। তো ধৃতরাষ্ট্র, এটা শ্লোকে রয়েছে, মহাভারতের শ্লোকেই রয়েছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে সঞ্জয়কে, সঞ্জয় উপর থেকে পৃথিবীকে কেমন লাগে, উপর থেকে পৃথিবীকে কেমন লাগে? সঞ্জয় বলছে একটা সাইডে দুটো অশ্বত্থ পাতা, আর আরেকটা সাইডে হচ্ছে দুটো খরগোশ। অশ্বত্থ পাতা আর দুটো খরগোশকে যদি উল্টানো যায়, তাহলে অশ্বত্থ পাতা হচ্ছে সাউথ আমেরিকা, আর দুটো খরগোশকে যেটা বিয়ে করা হচ্ছে সেটা কিন্তু আফ্রিকা থেকে
মানে এশিয়া কন্টিনেন্ট যেটা, হুম সেটাকে কবে বলেছে? আমরা তো আজকে তো ইয়ে করছি। নাম্বার আরেকটা, জিওগ্রাফিকে সংস্কৃতে কি বলি বা আমরা কি বলি? ভূগোল। ভূগোল। কবে বলছে? কয়েক হাজার কবে বছর। বলছে? যখন পরবর্তী ক্ষেত্রে যারা বলেছে তাদেরকে সবাই অস্বীকার করেছে, পৃথিবী গোল নয়, আমরা জানি তো। হুম হুম তো কবে বলেছে? ভূগোল। সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের সংস্কৃতিকেই জানি না, আমাদের কৃষ্টিকে জানি না, আমাদের যে ওয়াজুদ এত স্ট্রং। আজকে সারা পৃথিবী আমাদের ওয়াজুদ নিয়ে চর্চা করছে, আমরা এখানে ক্রিটিসাইজ করছি আমাদের নিজেদেরকে। সমস্যাটা এইখানটাতে, আর কিছুই না। তো এই যে 144 বছর ধরে আগে, যেমন আমি বলি, শব্দকে বলা হয় ব্রহ্ম, হুম শব্দই ব্রহ্ম। তো এই যে শব্দকে ব্রহ্ম বলছে, প্রথম কে কথাটা বলছে? আমরা যে কথা বলছি সেখান থেকে কি তৈরি হচ্ছে? এনার্জি। এনার্জি। তো এনার্জির কাজ কি? রূপান্তর। রূপান্তর, হুম এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর। হুম সনাতন ধর্মে আছে তো একদম জন্মান্তরবাদ। আছে। এক অবস্থা থেকে, গীতাতে বলেছে তো যে তোমার মৃত্যু হয়নি, তুমি জন্মাওনি, মৃত্যু হয়নি, তুমি এক অবস্থা থেকে আরেক অবস্থার রূপান্তর ঘটেছে মাত্র। তো ঘটনাটা হলো কি, যখন অসুরের দ্বারা দেবতার আক্রমণ হলো, দেবতাদের আক্রমণ হলো, যখন আক্রমণ হয় তখন সবাই একজনের কাছে দৌড়ে, সেটা হচ্ছে নারায়ণ। বাঁচাও, আমাকে বাঁচাও। তো নারায়ণ বলছে ঠিক আছে, কিন্তু বাঁচাতে গেলে এইভাবে তো হবে না, তোমাদের তো তিনটে লোকই ধরে একদম শেষ করে দিচ্ছে, তোমরা তো এইভাবে হবে না, পাওয়ারফুল কিছু চাই, না হলে তো তোমাদের হবে না, তাহলে তোমাদের অমৃত লাগবে। তো তখন বললো তাহলে কি হবে? সমুদ্র মন্থন করতে হবে। কিন্তু মন্থনটা কি করে হবে? সাপকে নিয়ে এলো। তো কিন্তু এই যে বটনটা মন্থন যে হবে সেইটা ধরবে কে? ওখানে নারায়ণ কুর্ম অবতার হলেন। তো যখন মন্থনটা হচ্ছে, এবার মন্থনে নয় কি হবে, আরেকজন কে থাকবে? তখন দেবরা বললো একটু পলিটিক্স করো, ওদেরকে বলো, ওষুধদের বলো আমরাও তোমাকে দেব, তোমরা একটু একটা সাইডে তোমরাও হেল্প করো। তো ওদেরকে গাজর দেখালো, ইয়ে অমৃতর লোভ দেখালো। তো দুজনে ইয়ে করছে, করতে 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 ফার্স্ট কি বেরোলো? বিষ। তো এই যে বিষ, এই বিষটা কে খাবে? কে কে রক্ষা করবে? এত বিষ, এত বড় পয়জন, যেখানে তিনটে লোককে শেষ করে দিতে পারে। সেই বিষের জন্য ডাকা হলো কাকে? মহাদেব। তিনি কণ্ঠে ধারণ করলেন, নীলকণ্ঠ হলেন। তারপরে এলো ঐরাবত, কারণ ইয়ের শার্প ছিল দেবতাকে। অ্যাকচুয়ালি ইন্দ্র যে কোনো কিছু না, সমস্যাটা তৈরি করা লাইফে ইন্দ্র। ইন্দ্র সাপ খেয়েছে যে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হও মানে তোমার টোটাল কুল ধ্বংস হবে। ধ্বংস কে করবে? অসুররা। যখন কেউ দুর্বল হয়ে যায় না, তখন কেউ না কেউ সেই জায়গাটাকে নিতে চলে আসে। যখন দেবতারা যখন অভিশাপে যখন দুর্বল হয়ে গেছে, তখন অসুররা পাওয়ারফুল হয়ে গেছে, অ্যাটাক করে দিয়েছে। সমস্যাটা সেই জায়গাটাতে। তো সেই জায়গাটাতে যখন তার আগে ব্যাপারটা হচ্ছে, বিশ্বামিত্র মুনি, ইন্দ্র যখন পুজো করে, বিশ্বামিত্র মুনি ছিলেন। তো বিশ্বামিত্র মুনি তখন ইন্দ্রকে একটা মালা পরান। তো ইন্দ্রর সব থেকে ফেভারিট ছিল ঐরাবত, হাতিটা। ও কি করেছে, গলা থেকে মালা হাতিকে পরিয়ে দিয়েছে, আর হাতিকে পরিয়েছে, মালাটা নিচে পড়ে গেছে। বিশ্বামিত্র রেগে গেছে, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমাকে মালা দিলাম, তুমি ওটা নিজে না পড়ে তুমি হাতিকে পড়ালো, সেটা আমার নিচে পড়ে গেছে, তুমি আমায় অপমান করছো। হাতিকে বললো তোর এমন অবস্থা, তোর লাইফ শেষ, তুই পাতালে চলে যাবি, তুই ওঠার কোনো সিন নেই, তুই শেষ তুই। আর ইন্দ্রকে বললো তোমার টোটাল কুল তুমি গেছো, তোমার আর কিছু নেই। তো তারপরে কে উঠলো? সেই ঐরাবত।
সমুদ্র মন্থন থেকে ঐরাবত আবার উঠলো, ঐরাবত উঠলো। সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী উঠলেন, অমৃত উঠলো। এবার অমৃতটা পান করবে, কিন্তু ওই অমৃত যে পান করবে অল্প অল্প দিতে গেলে ওষুধ দিয়ে যদি অমর করে দিই তাহলে তো মানে শেষ পুরো জায়গাটাতে। তখন ওই কলসটাকে নিয়ে দৌড়তে শুরু করলো। দৌড়তে গিয়ে অসুররাও পেছনে দৌড়চ্ছে, দেবতারাও পেছনে দৌড়চ্ছে। দৌড়তে গিয়ে বলা হয় যে 4টে ফোঁটা 4 জায়গায় পড়েছিল, উজ্জৈন, প্রয়াগ, তারপরে হচ্ছে নাসিক, তারপরে হচ্ছে আমাদের বিয়েতে বারাণসীতে। তো সেই জন্য 4টে জায়গাতে কুম্ভ আয়োজন হয়। আর মহাকুম্ভ এই যে প্রয়াগে, আমাদের অনেক সময় প্রশ্ন থাকতে পারে না গঙ্গা সব জায়গা দিয়ে বয়। 1 নম্বরে যে গঙ্গা কিন্তু সব জায়গা দিয়ে বয় না, নাম্বার 1। কারণ গঙ্গা গঙ্গোত্রী থেকে তৈরি হয়নি, গঙ্গোত্রী থেকে যেটা নেমে এসছে সেটা কিন্তু ভাগীরথী। আর আমরা এখান দিয়ে যে গঙ্গার দিকে, এটা কিন্তু গঙ্গা না, এটা হুগলি নদী। ঠিক আছে, প্রয়াগের যে জায়গাটা, দুটো বলা হয়। এক হচ্ছে বিশ্বামিত্র মুনি ওখানে হোম করেছিলেন সেখানে, আর একটা বলা হয় যে ব্রহ্মা ওই সঙ্গম স্থলে হোম করেছিলেন বলে ওইখানে 3টে যে নদী। প্রথম কথা হচ্ছে গঙ্গা অত্যন্ত পবিত্র নদী, যমুনা, সরস্বতী। সরস্বতী না দেখা যায় না, সরস্বতী ভেতরে থাকে, অন্তরস্থলে থাকে, জ্ঞান, উইজডম, সরস্বতী। তো 3টে নদীর যখন সঙ্গমের জায়গাটা তৈরি হচ্ছে তখন মানুষের মধ্যে যে চেতনা, সেই চেতনার জায়গাটা তৈরি হচ্ছে। সেই জন্য ওখানে স্নান করার গুরুত্ব সেই জায়গাটাতে রয়েছে। তো আমরা খুব ফরচুনেট, আমরা লাইফে অনেক কিছু দেখেছি। আমি যেমন বলি যে কল্কি অবতার, অলরেডি কিন্তু কল্কি অবতার জন্মে গেছে। কি বলছে? হ্যাঁ, আগামী দিনে ও ধরে ধরে আমাদেরই মারবে, আমাদের চাকরি খাবে, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান খাবে, আমাদেরকে অথর্ব করে দেবে। কল্কি অবতার জন্মে গেছে। কি করে বলছো? কেন? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সেটা তো আমরাই বানিয়েছি। তো ব্যাপারটা সৃষ্টি কারা করে? আমি এআইকে আমি বলি কল্কির অবতার। যেভাবে গ্রো করছে, যদিও শাস্ত্র অনুযায়ী বলা হয় কল্কির অবতার কোনো মহিলা রূপে জন্মাবেন, কিন্তু আমি এটা মজা করে বলি যে এআই হচ্ছে কল্কির অবতার। দেখতে গেলে স্যার এআই যে কিন্তু ডিসরাপ্ট করবে, মানে প্রচন্ড হাইপ হয়ে যাচ্ছে। হ্যাঁ তো সবকিছুর ডিসরাপ্ট করছে, তো সমস্ত কিছু যুগকে তো শেষ করার জন্য কাউকে না কাউকে তো ফ্র্যাঙ্কেনস্টাইন হতে হবে রে বাবা, কাউকে না কাউকে তো হতে হবে। ফ্র্যাঙ্কেনস্টাইন কি করেছিল? যে বানিয়েছিল তাকেই সে আগে মেরেছে। তো তো যারা বানাচ্ছে আজকে তাদেরকে তো মারবে, তারাই মারবে, এই ফ্র্যাঙ্কেনস্টাইনই মারবে, এআই মারবে। এআই হচ্ছে, আমি এআই কে বলি কল্কি অবতার। তার মানে স্যার একটা কথা আপনাকে একটু টুকছি। হ্যাঁ, আপনি তার মানে টার্মিনেটর দেখেছেন? হ্যাঁ, সেখানে সবকটা পার্ট দেখেছি। সবকটা পার্ট দেখে একটা পার্ট আসছে আবার, ঠিক আছে? আচ্ছা, সেখানে দেখিয়েছে এআই এর কিন্তু এতটাই ডমিনেন্ট। সোয়ার্জনেগার আছে, হ্যাঁ সোয়ার্জনেগারেরও আছে, যে নতুনগুলো স্যালভেশন আর্মি যেটা ছিল, সেখানে দেখানো হচ্ছে এআই এতটা বেড়ে গেছে তারা নিজেদেরকে ফর্ম করছে, নিজেকে দেখাচ্ছে যে আমি এটা বডি তৈরি করেছি, আমি মানুষদেরকে মারছি, এবং ফিউচারে গিয়ে তারাই ফিউচারে মানে টাইম মেশিন বানিয়ে ফিউচারে কি কর্নারকে মারবে, সেই প্ল্যানটাই ছিল পুরো বইটা। হ্যাঁ, একদম একদম তাই। তো স্যার মানে দেখতে গেলে স্যার এটাই কি হতে পারে, এটা আপনি বলতে চাইছেন? হতে পারে না, হচ্ছে, তার শুরু হয়ে গেছে। এইটাকে আমরা আর কন্ট্রোল করতে পারবো না, অলরেডি আমাদের হাত থেকে তীর বেরিয়ে গেছে, আর কন্ট্রোল করা যাবে না। তবে হ্যাঁ, এখানে একটু এর প্রসঙ্গে আমি অন্য একজনের কথা বলবো। তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের অন্যতম বিখ্যাত কোরিওগ্রাফার ছিলেন, সরোজ খান। তো সরোজ খানের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, উনি আমাকে বেটা বলতেন। তো একটা জায়গায় একটা কথা হতে হতে উনি একটা কথা বলেছিলেন, সেটা আমিও শাস্ত্র অনুযায়ীও সেটা বলা হয়। বলেছিল, বেটা একটা জিনিস দেখবি, যখন প্রথম ব্লাউজ ওঠে তখন ফুল স্লিভ ব্লাউজ হয়, তারপর হাফ কোয়ার্টার হয়, তারপর হাফ হয়, স্লিভলেস হয়, তারপরে আবার বিয়ে, মানে সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে আবার নতুন করে রিকার্নেশনের জায়গায় যায়।
তো আমাদের যুগেরও রিকার্নিশন হওয়া দরকার আছে। আর 2 নম্বর কথা হচ্ছে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কোনো কিছু না পড়ে, কোনো কিছু না জেনে আমরা যে কোনো কিছুতে মতামত দিতে চলে আসি। এমন অনেকে থাকে না, সেই খবর না পড়ে হেডলাইন পড়েই কমেন্টস দিতে চলে আসে। আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের না বিশাল ভান্ডার আছে সনাতন শাস্ত্র। আর পৃথিবীতে যখনই কোনো বাচ্চা জন্মায় সারা পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো জায়গায় প্রথমে সে কিন্তু সনাতন হয়েই জন্মায়। তারপর তাকে কিন্তু কনভার্ট হতে হয়। কেউ যখন মুসলমান হচ্ছে তখন তাকে সেইভাবে হয়, যখন ব্যাপটিস্ট হচ্ছে বিয়ে হচ্ছে। কিন্তু বাচ্চা যখন জন্মায় সে কিন্তু সবসময় সনাতন হয়েই জন্মায়, কারণ সনাতন হচ্ছে আদি, অনন্ত। এর প্রচুর অনেক কিছু রয়েছে। তো এই যে 144 বছর বাদে যে আমাদের যে মহাকুম্ভ হলো, আমরা না সত্যি বলছি আমরা অনেক বেশি ফরচুনেট। আমি আজ থেকে আমি যখন নিয়মিত কোনো একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম করতাম, অ্যাস্ট্রোলজির ওপর প্রোগ্রাম করতাম, সেই সময় থেকে আমি 2018-19 সালে তখন থেকে আমি বলতাম যে আমরা যে জেনারেশন জন্মেছি, এই জেনারেশনটা আমরা অনেক বিষয়ে আমরা খুব ফরচুনেট। যেমন আমরা দেখিনি, শিল্প বিপ্লব পড়েছি শুনিনি, মানে দেখিনি। রেনেসাঁস আমরা শুনেছি, দেখিনি। এবং ভারতবর্ষে হোয়াইট বিপ্লব হয়েছে, আমুলের হাত ধরে হয়েছে, সিনেমা রয়েছে মন্থন, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে টেক রেভলিউশন। এই যে টেক রেভলিউশন যেটা হচ্ছে আগামী দিনে বিয়ে, তো সেই সময় আমি একটা কথা বলতাম, রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতেন, টাকা মাটি, মাটি টাকা। আমরা পরে সেটাকে অপভ্রংশ করি, যে মাটি কিনলে উনি বলেছিলেন টাকা আসবে, সেটাকে অপভ্রংশ করি। কিন্তু আজকের দিনে যে কথাটা আমি তখন বলতাম সেটা হচ্ছে মাটি টাকা, মানে টাকা মাটি, মাটি টাকা। আবার তাকে যদি একটু অন্যরকম ভাবে বলা হয়, মেঘ টাকা, টাকা মেঘ। মানে যার কাছে ক্লাউডের, যার কাছে দখল আছে সেই কিন্তু পয়সা দেবে। এই যে ক্লাউডকে যে দখল করা, কবে থেকে? এটা সত্যযুগ থেকে। ক্লাউড। 2 নম্বর হচ্ছে যে আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলা হয় সেটা হচ্ছে ওই যে বলে না যে বেটা খাওয়ার দিক না দিক, ডেটা খাওয়ার দেবে, তাই তো? বেটা না খাওয়াক, ডেটা খাওয়াবে। এই যে ডেটা, এই সমস্ত ডেটা আমরা মহাভারতে পেয়েছি। ডেটা কালেকশন সমস্ত কিছুকে, তো সেই জায়গাটাতে জুড়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা যারা আমরা সনাতন ধর্মে রয়েছি, পড়াশোনা করা ভীষণ দরকার। আমি অধিকাংশ লোককে যদি জিজ্ঞেস করি যে ধর্মগ্রন্থ কি, তারা সবাই বলবে গীতা। অ্যাকচুয়ালি সনাতনের ধর্মগ্রন্থ কিন্তু গীতা নয়, বেদ। আমরা অধিকাংশ অনেক লোকই জানি না। তো বেদ পড়া ভীষণ দরকার। স্যার একটা জিনিস, এই যে পড়ার কথা বলছেন আপনি, আমি যখন ছোট ছিলাম, ক্লাস 1-2 এরকম সময়, তখন আমাদের স্কুলে একটা কমিক টাইপের একটা বই এসেছিল, রামায়ণ বলে। হ্যাঁ, ঠিক আছে। এবং সেটা 2 সেই বছর সুন্দর সুন্দর ইয়ে করা থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম ঠিক, রং করে ইয়ে করে। আমার খুব ছোটবেলায় ওটার হাত ধরেই রামায়ণের এক্সপেরিয়েন্স। খুব সুন্দর ছিল, ওটা পড়তেও খুব মজা লাগতো। কিন্তু আমি এখানে কিছু বলতে পারছি না, কারণ কিছু ব্যাপারের কারণের জন্য 2 বছর পর সেটা বন্ধ করে দেয়। কিছুটা ব্যাপার ছিল, আপনি বুঝতেই পারছেন। এই যে জিনিসটা করা হয়েছে, তার ফলে তো আমাদের যে নিজস্ব সংস্কৃতি একটু তাদেরকে দমিয়ে দেওয়া হলো না, কিছু মানুষদের জন্য বা কিছু অন্যান্য লোকেদের জন্য? দোষটা কার? এটা প্রশাসনের দোষ না, আমার দোষ, আমাদের দোষ। কারণ আমরা কোনো জিনিসে প্রাউড ফিল করার দরকার আছে। আমি সনাতন, এই কথাটা আমি প্রাউড ফিল করি কি? বলতে করি না। কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের পড়াশোনা আমাদেরকে। আমি একটা এক্সাম্পল দিই। আমরা যখন পোস্ট গ্রাজুয়েট করি, আমি যখন,
তখন আমাদের একটা পার্ট ছিল, সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মেশন। ল্যান্ড রিফর্মের যে পার্ট ছিল, সেখানে কলকাতার সব থেকে বড় ইউনিভার্সিটির প্রফেসর তিনি কি মেনশন করছেন, তিনি বলছেন অযোধ্যা আর আওয়াধ এক নয়। রামায়ণে যেটা অযোধ্যা রয়েছে সেটার কোনো অস্তিত্ব নেই, অযোধ্যা আর আওয়াধ এক নয়। কারণ অযোধ্যাকে ইংলিশে তখন আওয়াধ বলে লেখা হতো। আমরা সেটা ভাবতে শুরু করেছিলাম, পরে দেখলাম এটা নয়, ভুল। আমরা যেমন যারা ইতিহাস পড়েছে, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে বলা হতো যে অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, এটা ধম্ম। অশোক নিজের মতো ধর্ম প্রচার করেছিলেন। ছোটবেলায় পড়া হতো অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, যখন গ্র্যাজুয়েশনে যাওয়া হলো টোটালটা উল্টো, অশোক কে ওটা ধর্ম না, এটা ধম্ম, অশোক নিজের ধর্ম প্রচার করেছিলেন। যেমন বলা হতো যে সমাজের সংসারের হেড যেমন পিতা, পিতাকে সম্মান করা উচিত, রাজ্যের হেড তেমনি রাজা, রাজাকে সম্মান করা উচিত। বলছে এটা বৌদ্ধ ধর্মের সাথে কোনো মিল নেই, ওটা পুরো। আর অশোককে পুরোপুরি একজন কালপিট হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছিল। আমাদের ক্ষেত্রে অনেক কিছু অনেক ভুল ব্যাখ্যা করা হয়েছে। তো সেই জন্য আজকে আমাদের ক্ষেত্রে আমরা প্রাইড ফিল করি না। তো আমরা যেদিন প্রাইড ফিল করতে পারবো, এই যে কুম্ভ মেলা, কুম্ভ মেলার প্রসঙ্গেই আসছে, প্রচুর লোক হয়েছে। আমি যেদিন মৌনী অমাবস্যায় গেলাম, ওদের এক্সপেকটেশন ছিল 5 কোটি লোক, প্রিপারেশন ছিল 10 কোটির, এসেছিল 15 কোটি। হিউজ হিউজ। সেই জন্য এরকম দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রশাসনকে সত্যি আরো বেশি হওয়া উচিত ছিল। আমরা নিজেরাও দেখেছি, যখন আমরা মানে 9টা 9:30টার সময় আমরা যখন আগের দিন আমরা যখন একটু হাঁটতে বেরোই, তখনও দেখেছি সবাই স্নান করছে, অ্যানাউন্স করছে। কিন্তু আমার মনে হয়েছিল, তখন আমরা নিজেরাই বলছিলাম যে প্রশাসনকে কিন্তু আরেকটু সিরিয়াস হওয়া উচিত ছিল। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, যেটা ঘটনাটা ঘটা উচিত নয়। কিন্তু মহাকুম্ভ অনেক কিছু শিখিয়েছে, যেটা আমি বারবার বলি যে একটা কথা বলে না, লোকালয়ে বাঘ বেরিয়ে গেছে, লোকালয়ে হাতি বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা বেরোয় না, বা লোকালয়ে সাপ, বাড়িতে সাপ ঢুকে গেছে। অ্যাকচুয়ালি এরা কোথাও যায় না, এরা নিজেদের জায়গায় থাকে, আমরা ওদের জায়গায় চলে যাই। আমরা জঙ্গলে গিয়ে থাকা শুরু করি, জঙ্গলটা আমাদের নয়, জঙ্গলটা ওদের। তো ওরা ওদের জঙ্গলের জায়গাতে ঘোরাফেরা করে। তো ব্যাপারটা সেই জায়গাটাতে। আমারই পডকাস্টে একজন এসেছিল, সাপ নিয়ে সে কাজ করে। সে বলেছিল একটা সাপ সারা জীবনে 3 থেকে 5 কিলোমিটার রেডিয়েশন মধ্যে ঘোরে। তাহলে একটা বাড়িতে সাপ ঢোকে কি করে? তার মানে তার যে বাড়ি, সেই বাড়িটা ভেঙে আমরা বাড়ি করেছি। প্র্যাকটিক্যালি তো তাই। তো সেই জন্য ওই যে উৎসব, মহাকুম্ভ উৎসব, ভারতবর্ষে কিছু ধর্মালু মানুষ আছে যারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই ধরনের উৎসবে যাবে বলে, এই ধরনের অনুষ্ঠানে যাবে বলে। এরা প্রচুর গ্রাম থেকে আসে। আমাদের মতো, আমরা যাকে সোকল্ড শিক্ষিত বলি, আমরা সোকল্ড কালচার্ড বলি, আমাদের সাথে তাদের মিল হবে না। অত যদি পয়সায় মাপি, আমাদের মতো 5টা ফ্যামিলিকে ওরা মানে কিনে সারা জীবন বসে বসে খাওয়াতে পারে, এত পয়সা আছে ওদের। প্র্যাকটিক্যালি বলছি, মানে ওদের কাছে 100-200 একর জমি মানে আছে, 100-200 একর জমি আছে, মানে ব্যাপারটা এইরকম আর কি, মানে ওই জায়গাটা। কিন্তু ওরা প্রচন্ড সরল, সারা ওদের কাছে অন্য কোনো কিছু লাইফস্টাইল নেই, কোনো কিছু না, ওরা ধর্মটাকেই মানে, ওরা সেই জায়গাটাতে যায়। তো আমি সেদিন একজন বলছিল এরা এইভাবে কিছু বোঝে না, কিছু না, সমস্ত কিছু। হ্যাঁ, এরা কিছু বোঝে না, কিন্তু একটা জিনিস এরা করে না, ধর্মের নামে কাউকে মারতে যায় না। এরা নিজেদের ধর্মটাকে ফলো করে, এরা সেই জায়গাটা এরা অনেস্ট। এরা ওই গঙ্গায় স্নান করবে, যেখানে পারবে শুয়ে থাকবে, মাথার মধ্যে বস্তা রয়েছে, নিজেরা রান্না করবে, কেউ খেতে দিল, নিজেরা খেলো। এরা আবার হেঁটে হেঁটে হয়তো 30-40 কিলোমিটার হাঁটবে। ট্রেনের কম্পার্টমেন্ট রিজার্ভেশন এরা বোঝে না, কোনো একটা জায়গায় কোনো রকম করে আবার বাড়ি চলে যাবে, আবার অপেক্ষা করবে কবে মেলাটা আসবে, আবার কবে উৎসবটা আসবে। ওখানে প্রচুর ক্যাম্প হয়েছে, ওখানে কৃষ্ণ কথা হচ্ছে, ওখানে রামায়ণের প্রচার হচ্ছে, রামের প্রচার হচ্ছে, প্রচুর বড় বড় রয়েছে, জুনা আখড়া রয়েছে, আখড়ার মধ্যে সমস্ত কিছু রয়েছে। কিন্তু কোথাও
কেউ বলতে পারবে না, কোথাও কোনো মাইকে কোথাও কেউ বা কোথাও কোনো জায়গায় বসে কেউ বলতে পারবে না যে তোমার ধর্ম যারা মানে না তারা তারা মানুষ নয়, তাদেরকে বাঁচার অধিকার নেই। হয় তাদেরকে নিয়ে আসো, নাহলে তাদেরকে উড়িয়ে দাও। এটা কেউ কখনো বলবে না। তারা বলবে মানুষকে ভালোবাসা দাও। এখানেই আমাদের সনাতন ধর্মের, এখানেই সব থেকে বড় জিনিস। সনাতন ধর্মের জন্য পৃথিবীতে কোথাও ধর্মীয় লড়াই হয়নি, ক্রুসেড হয়েছে। ধর্মের লড়াই সব থেকে বড় লড়াই, ক্রুসেড হয়েছে, কিন্তু সনাতন ধর্মের জন্য কোথাও লড়াই হয়নি। নিজেদের আত্মমর্যাদা, ফ্যামিলিকে রক্ষা করার জন্য লড়াই হয়েছে, কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকের জন্য অন্য ধর্মের লোককে আমি মেরে দিচ্ছি আমার ধর্মকে মানে না বলে, এইটা কখনো কোথাও হয়নি। হ্যাঁ, কেউ বলবে এই জায়গায় একটা মব লিঞ্চিং হয়েছে, এই জায়গাটা তো হয়েছে, কিন্তু গায়ে বোম বেঁধে 5টা লোককে মারতে আসেনি। বন্দুক নিয়ে সে আমার ধর্মের লোক নয় বলে ঢুকে নিরীহ লোককে মেরে দেয়নি কেউ, কোথাও ইতিহাসে কেউ বলতে পারবে না। সেই জন্য প্রাউড ফিল করা উচিত। সায়েন্সের তো প্রচুর রয়েছে। আমি যদি সারা সনাতন ধর্ম যে সায়েন্স দিয়েছে সারা পৃথিবীকে, গুণে সারা মানে যুগ কেটে গেলেও শেষ করতে পারবে না। লাইব্রেরি দিয়েছে। সব থেকে এই লাইব্রেরির কথা বললেই আপনার তো মনে পড়ে গেল যেটা সব থেকে আমাদের জীবনের সব থেকে বড় ডিজাস্টার, নালন্দাকে পুড়িয়ে দেওয়া। কেন নালন্দাকে পোড়ানো হয়েছিল জানা আছে? ইগো। আমি শুনেছিলাম যে ইগো না, যদি লোকেরা বেশি জ্ঞানী হয়ে যায় তাকে মানবে না, এটা একটা খিলজি। ওকে তো কেউ মানতে চাইছে না। খিলজিকে কি হয়েছিল? খিলজির একটা রোগ হয়েছিল, যে রোগটা কেউ সারাতে পারছিল না। তখন কেউ ওকে বুদ্ধি দেয় যে এরকম নালন্দাতে রয়েছে, সেখানে প্রচুর বড় বড় আয়ুর্বেদ রয়েছে, তাদের কাউকে ধরে নিয়ে আসো, তোমার বিয়ে সারিয়ে দেবে। তখন এসে খিলজি যখন আসে, খিলজি তখন বলে আমি মুসলিম, তোমার হাতের কোনো ওষুধ আমি খাবো না, আমাকে ওষুধ না খাইয়ে তুমি আমাকে সারাতে পারো কিনা দেখো। তখন ওকে একটা কোরআন গিফট করা হয়েছিল, বলেছিল আপনি প্রত্যেকদিন কোরআনটা পড়বেন। তো বলে কোরআন পড়লেই ঠিক হয়ে যাবে? বলে হ্যাঁ, কোরআনটা পড়বেন। তো কোরআন পড়তে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে খিলজি সেরে যায়। খিলজি তো অবাক হয়ে যায়, ভাই কোরআন পড়ে আমি সেরে গেছি, আমার ধর্মের বই পড়ে আমি জানি না বিয়ে করে। তখন একজন বলে যে আসলে কোরআনের মধ্যে হার্বস লাগানো ছিল, আপনি কোরআন পড়েছেন, জিভে বিয়ে করেছেন, ওইটা করতে করতে ওই পাতার মধ্য দিয়ে গেছে। ইগো। সেই দিন যদি লাইব্রেরি না পড়ানো হতো, সারা পৃথিবীতে সনাতন ধর্ম যা জিনিস দিত, আজকে আমরা এআই নিয়ে কথা বলছি, এসব অনেক দিন আগে অনেক কিছু আমরা। সব থেকে বড় কথা হচ্ছে চিকিৎসা। আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানকে, সনাতন ধর্মকে টপকাতে পারেনি কেউ। আয়ুর্বেদ, আজকে আয়ুর্বেদ নিয়ে কথা হচ্ছে, সারা পৃথিবী টকিং অ্যাবাউট আয়ুর্বেদ। আরে আয়ুর্বেদ নিয়ে তো বহুদিন ধরে, তখন আমাদের কি বলতো, তোমরা ঘাস পাতা খাও, আজকে লোকে বলছে ঘাস পাতা খাওয়া উচিত। ব্যাপারটা এইখানটাতে। স্যার কুম্ভতে একটা কথা, স্যার আপনি কিছু বলছেন? না আমি, হ্যাঁ বলুন স্যার। আপনি না আমি বলছি, বলুন স্যার। একটা জিনিস খুব ইচ্ছা করছে জানবার, যে আপনি কুম্ভতে গেছেন, চান করেছেন, প্রথম যখন ডুব দিয়েছিলেন, বেরিয়ে এসে শান্তিটা কেমন ছিল? প্রথম কথা বলি, প্রচন্ড ঠান্ডা ছিল, সিরিয়াসলি। মানে অ্যাকচুয়ালি একটা জায়গায় পুরো স্ট্যাম্পার্ড হচ্ছে, প্রচন্ড ভিড়। আমরা ঢুকতে গিয়ে আমরা বেরিয়ে এসেছি দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। 2বার ট্রাই করার পর 3বারের বার পুলিশ আজ বলেছে পাশের গলি দিয়ে যাও। আমরা গলিটা দিয়ে যখন গেছি তখন ওই জায়গাটা পুরো ফাঁকা, একদম গঙ্গার ঘাটে গেছে। তার আগে আমি যেহেতু ঘুরে এসেছি, ফলে আমার ওই জায়গাটুকু আমরা কয়েক ঘন্টা আগেই আমরা মোটামুটি হেঁটে ফেটে এসেছি, ফলে মোটামুটি গিয়েছিল। স্নান করতে গেছি, এবার আমরা 4 জন ছিলাম। এরকম ছিল যে মোবাইল টোবাইল সমস্ত কিছু রয়েছে, তো যে 2 জন স্নান করে আসবে আর 2 জন ইয়ে করবে। তো ঘাট ফাট সমস্ত কিছু করা, প্রচুর লোক স্নান করছে। ঘাটে কিন্তু ভিড় নেই, যা ভিড় ওই রাস্তাতেই রয়েছে, ঘাটে কিন্তু ভিড় নেই, ঘাট কিন্তু ফাঁকা। মানে ভিড় নেই মানে একদম নেই না, স্নান করা যায়, সমস্ত কিছু করা যায়, ওরকম কিছু নয় যে ঠেলা হচ্ছে, একজন একজনের ঘাড়ের ওপর পড়ছে, সব কিচ্ছু নেই। একদম গেছি, স্নান করেছি,
প্রথম কথা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে অদ্ভুতভাবে আমি কেঁপেছি। কেন কেঁপেছি আমি জানি না, মানে ওই সেই একটা অ্যাড দেখাতো না, সেই ফ্রিজ খুলছে আর দাঁতটা টক 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 করে কাঁপছে, আমার অবস্থা সেই রকম হয়ে গেছে। আমি জানি না কেন, বিভৎস ঠান্ডা। স্নানটা করলাম, কোমর অবধি নেমে যেটা স্নান করতে হয় স্নানটা করলাম, করার পর মনে হলো যে কোথাও না কোথাও একটা হালকা ফিল হলো লাইফে, স্ট্রেস চলে গেল, হালকা ফিল হলো। মানে আমি আমি বলছি, যারা যারা সেই সময় সেই মুহূর্তে যারা কুম্ভে স্নান করেছেন বা তার আগে বা পরে বা এই সময় যারা স্নান করেছেন, যারা যদি শোনেন, আমি বলবো তারা ফিল করবেন। আমি একটাও এক অংশ আমি বাড়িয়ে বলছি না, মানে অদ্ভুত শান্তি, অদ্ভুত, মানে ভাবা যায় না। যেন মনে হলো আমার শরীর হালকা হয়ে গেছে, আমার মধ্যে আর কোনো কিছু পেয়ে নেই, মাথা একদম পরিষ্কার, যা কিছু টেনশন সমস্ত কিছু, লাইফে কিছু নেই। আর সব থেকে বড় যে জায়গাটা এলো সেটা হচ্ছে মনটা এমন একটা চেঞ্জ হয়ে গেল যে মনে হলো আমি ওখানে দাঁড়িয়ে থাকি, চুপচাপ দাঁড়িয়ে থাকি, কিচ্ছু লাগবে না, চারপাশে এত লোক রয়েছে, আমার কিছু কানে ঢুকছে না, প্রচুর লোক, সমস্ত কিছু। ওখান থেকে বেরিয়ে এসে আমরা ঐরাবত যে দুয়ার, যেখানে মেনলি স্ট্যাম্পার্ডের জায়গাগুলো হয়েছে, আমরা তো জানি না তখন, পরে শুনেছি, ইয়ে করেছি, সে তার আগে হয়ে গেছে একদম ভোরবেলা। মানে আমরা ওখানে স্নান করার আধ ঘন্টা আগে এই ঘটনাগুলো ঘটেছে, দাঁড়িয়ে আছি, ইয়ে করেছি, মানে এত লোক রয়েছে, মানে যদি ক্যামেরাতে দেখা যায়, মানে যত দূর দেখা যাচ্ছে কালো জিরে, মাথা খালি লোকের, একদম মানে পুরো অত ভিড় আমি লাইফে, সত্যি বলছি, অত ভিড় আমি দেখিনি কখনো প্র্যাকটিক্যালি। আমি দুর্গাপুজো দেখেছি, সমস্ত কিছু দেখেছি, কিন্তু ওই লেভেলের ভিড় আমি কোনোদিনও দেখিনি, মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে পুরো ভিড়। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল না যে আমি, অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম সেখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার স্নানের জায়গা, তার মানে আমি 2.5 কিলোমিটার হেঁটে এসেছি, ভিড়ের ঠেলা খেয়েছি, সমস্ত কিছু করেছি, স্নান করার পর না আমার মনে হচ্ছিল আমি ওখানে দাঁড়িয়ে থাকি, আমার মানে অদ্ভুত শান্তি লাগছিল, অদ্ভুত একটা ইয়ে লাগছিল। আর ওই যে যে ঠান্ডা কাঁপছিলাম, ও তো ভ্যানিসের মতো উদাও হয়ে গেছে, কোনো কিছু ইয়ে নেই। আর ওখানকার টেম্পারেচার, সে সময় আমি বলছি, সেই সময় টেম্পারেচার ছিল 5। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে তারপর মনের মধ্যে অদ্ভুত চেঞ্জ এসছে। আজকে আমি বলছি, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে কুম্ভ যাওয়ার আগে আর কুম্ভ থেকে ঘুরে আসার পর আমার মধ্যে অনেক পরিবর্তন আছে প্র্যাকটিক্যালি। একটা যদি জানতে পারি, যেমন আগে যে জায়গাটাতে আমার মনে হতো যে আমি খুব বেশি রিয়াক্ট করছি, টেন্সড করছি, সেই জায়গাগুলো থেকে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, একটু ব্যাকস্টে, ওই যে ভিড় থেকে যে আমাকে যে পেছনে ফিরলাম, ওখানে দাঁড়িয়ে যে আমাকে অবজার্ভ করার মতো যে জায়গাটা দিল, তার মানে যে কোনো সিচুয়েশন থেকে একটু পেছনে ফিরে এসো, ফিরে এসে সেখান থেকে তুমি ওই সিচুয়েশনটা থেকে দূর থেকে দেখো, দেখার পর ডিসাইড করো যে ওই জায়গাতে যাবে না তুমি বাইপাস করবে। এই ডিসিশনটা প্র্যাকটিক্যালি বলছি কুম্ভ আমায় শিখিয়েছে। প্লাস আজকের দিনে দাঁড়িয়ে হয়ে তো গেল 29 তারিখে স্নান করেছি। আরেকটা জিনিস সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে মানে 29 তারিখ স্নান করে দুপুরবেলায় আমরা ওখান থেকে বেরিয়েছি। এবার আমরা যেখানে গাড়ি রেখেছিলাম, পুলিশে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল গাড়িটা রাখার জন্য। তো আসার কোনো জায়গায় যখন লোকে যায় তখন তো এক্সাইটমেন্টের মাথায় চলে যায়, কোনো সমস্যা কিছু আসে না। আমরা বাইকে করে গেছি, কিছুটা টোটো করে গেছি, কিছুটা হেঁটেছি, যাওয়ার সময় চলে গেছি, ফেরার সময় কিচ্ছু পাইনি। 18 কিলোমিটার হেঁটে এসছি। কিন্তু এই যে 18 কিলোমিটার হেঁটেছি না, মানে কখনো রাস্তা, আর রাস্তা যে এমনি তা নয়, রাস্তায় প্রচুর ট্রাফিক, মানে লোক গলার জায়গা নেই, গাড়ি তো গলা দূরের কথা, বাইক তো সব যাচ্ছেই না, মানে প্রচণ্ড ট্রাফিক, লোক গলার জায়গা নেই। কখনো ধান খেতে নেমে, সর্ষে খেতে নেমে গেছি, নেমে হেঁটেছি, নেমে প্রচুর দূর দিয়ে আবার উঠেছি। এই যে মানে 8:30 থেকে 7:30 অবধি হাঁটা, একটা জার্নি, একটা, হ্যাঁ, এটা আপনার লাইফের একটা খুব ইম্পর্টেন্ট জার্নি। এইটা তো গেল, হাঁটলাম 8:30 থেকে, মানে 29 তারিখ 8:30টায় আমরা ওখান থেকে গাড়ি ছেড়েছি,
30 তারিখ পেরিয়ে 31 তারিখ সকাল 11:30 বাড়িতে ঢুকেছি। 800 কিলোমিটারের রাস্তা। এমনি নেভিগেটর দেখালে 15 ঘন্টা, হ্যাঁ, 12 একদিনের ঘন্টা মধ্যে যাওয়া দেখাচ্ছে। যাবে। সেখানে ওই সময়টা রাস্তায় কাটানো ধৈর্য শিখিয়েছে কুম্ভ। আর সব থেকে বড় জিনিস, এমন কিছু মানুষকে দেখেছি, দেখার সুযোগ হয়েছে, এমন কিছু মানুষকে উপলব্ধি করার সুযোগ হয়েছে। এই যে বললাম ধর্মালু যারা ওই দিনের জন্য অপেক্ষা করে, ওই সময় এদের কাছে কোথাও কোনো আড়ম্বর কিচ্ছু নেই, এরা ধর্মটাকেই মেনে চলে, এদের লাইফের একটাই গোল। এইসব মানুষের না কাছ থেকে দেখা, ভারতকে দেখেছি, সব থেকে বড় কথা ভারতকে দেখেছি। অনেকে অনেক কিছু বলতে পারে, এই মিসম্যানেজমেন্ট, এই আছে সেই আছে, হ্যাঁ ছিল। একটা লোকের মৃত্যু ও দুঃখজনক ঘটনা, সেখানে এতগুলো লোক মারা গেছে, ডেফিনেটলি দুঃখজনক ঘটনা, আরো সিরিয়াস হওয়া উচিত ছিল, কিন্তু তার বাইরে অনেক কিছু জিনিস পেয়েছি। সেই জিনিসটা কিন্তু আমি না গেলে পেতাম না। তো এই যে ভারতকে দেখার সুযোগ, একটা কুম্ভ মেলা, সারা ভারতকে ঘুরলেও আমি সেটা পাবো না দেখতে, কিন্তু ওই যে একটা ভারতকে দেখা, আমার ভারতবর্ষ, এখানে এই মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর জন্য গর্ববোধ করা যায়। আমরা তাকে অশিক্ষিত বলে দাগিয়ে দিতে পারি, আমরা তাকে আনকালচার্ড বলে দাগিয়ে দিতে পারি, কিন্তু তাদের কাছ থেকে কালচার শেখা উচিত, যে অত রকম সমস্যা সত্ত্বেও কোথাও দাঁড়িয়ে গিয়ে ইট বৃষ্টি করেনি, ঘন্টার পর ঘন্টা হেঁটেছে, পুলিশকে ধরে মারেনি, গাড়ি সাইড দিয়ে যাচ্ছে বলে গাড়ির কাঁচ ভাঙেনি, অতগুলো লোক মারা গেছে ওখানে, তার জন্য গিয়ে হল্লা করেনি। ওরা জানে আমরা কি করতে এসছি, সেই কাজটা করেছে। এই ভারতবর্ষকে দেখার সুযোগ আমার রয়েছে, তার জন্য আমি সিরিয়াসলি বলছি, আমি ভীষণ ফরচুনেট ভারতকে দেখেছি। এবং তারপর থেকে আমার নিজের দেশ সম্পর্কে, আমার নিজের ধর্ম সম্পর্কে আমার প্রাউড ফিল হয়েছে। আমার মনে হয়েছে যে শুধু বই পড়ে আমার ধর্মকে জানা যাবে না, আমার শুধু বই পড়ে বা লাক্সারি ট্যুর করে ভারতবর্ষকে জানা যাবে না। ভারতবর্ষকে জানতে গেলে এই মানুষগুলোর মধ্য দিয়ে আমায় ভারতবর্ষকে জানতে হবে। এরাই আমার কাছের লোক, আত্মার আত্মীয়, এরাই আমার সনাতন ধর্মকে প্রাউড ফিল করবার জন্য একটা জায়গা রাখে। এদের জন্যই আমরা প্রাউড ফিল করতে পারি। তো এটা হচ্ছে আমার উপলব্ধি। এই উপলব্ধি সারা জীবন ধরে হাজার কিছু করেও এই উপলব্ধিকে ফিল করা যাবে না। যাদের কাছে কোটি কোটি টাকা আছে তারাও পাবেন। টাকা থাকলে লাক্সারি কেনা যায়, টাকা থাকলে কমফোর্ট কেনা যায়, টাকা থাকলে লাইফে অপশান কেনা যায়। যেমন টাকা থাকাটা অন্যায় কিছু নয়, টাকা যদি থাকে লাইফে অপশান থাকে। যেমন কারোর ক্ষেত্রে মনে হয় যে কারোর একটা গাড়ি আছে, তো গাড়ি থাকলে সে গাড়ি যদি কেনার এফোর্ট করে, তাহলে তার যদি মনে হয় আমি আজকে 1 কিলোমিটার হাঁটবো, ড্রাইভারকে বলবে ভাই তুমি 1 কিলোমিটার দূরে গিয়ে আমায় গাড়িটা রাখো, সে 1 কিলোমিটার হাঁটতে পারে। কারো যদি মনে হয় যে ভাই আমি তো প্রত্যেক দিন গাড়িতে করে অফিস যাচ্ছি বা আমার কাজের জায়গায় যাচ্ছি, আজকে আমি একটা লোকাল ট্রেনে যাই, ড্রাইভারকে বললো ভাই তুই ওখানে চলে যা, অফিসে চলে যা, আমি পৌঁছচ্ছি। কমফোর্ট, অপশান। আমার কাছে যদি ওটা না থাকতো, আমাকে হাঁটতে হতো, আমাকে ট্রেনে যেতে হতো। তো এই জায়গাগুলো থাকে, এগুলোকে বলে সিম্পল লাইফ, কমপ্লিকেটেড লাইফ নয়। লোককে যদি বলি সিম্পল লাইফ মানে কি সিম্পল বাঁচা, সিম্পল কার, না। সিম্পল লাইফ মানে হচ্ছে যত বেশি অপশান থাকবে তোমার লাইফে। তো সেই জায়গাটাতে আজকে যদি কারোর কাছে যদি চার্টার্ড ফ্লাইট থাকে, সে বাসে করে গোয়া যেতে পারে, বলতে পারে ভাই ফ্লাইটটা নিয়ে চলে যাক, গোয়া এয়ারপোর্টে চলে যাবি, আমি যাচ্ছি, আমি একটুখানি ঘুরে, আজকে বাস কালকে এই ওই করে আমি ঘুরে যেতে পারি, ফেরার সময় আমি ফ্লাইটে আসলাম, আমার যেখানে খুশি আমি যেতে পারি, আমার কাছে অপশান আছে। তো সুতরাং পয়সা থাকলে অপশানগুলো আসে। সিম্পল লাইফস্টাইল লিড করা যায়, এটাকে বলে সিম্পল লাইফস্টাইল। স্যার একটা জিনিস জিজ্ঞেস করব। হ্যাঁ, কুম্ভ মেলাতে এরকম কিছু কিছু মানুষদের খুব ভাইরাল হয়েছে ভিডিও, যেমনি হচ্ছে আইআইটিয়ান বাবা। হ্যাঁ। তো এত পড়াশোনা করার পর একটা বড় একটা চাকরি করতেন তিনি, সেটা ছেড়ে তিনি একজন সাধক হয়েছেন। তো এটা কি ঠিক কোনোভাবে? আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে এই লোকগুলোর মধ্য থেকে আমি কি শিখবো? এই লোকগুলোর মধ্য থেকে শিখবো জ্ঞানের মধ্যে দিয়ে ভক্তি আসতে হয় কি করে।
কারণ আগে জ্ঞান যোগ, তারপরে ভক্তি যোগ। জ্ঞান যতক্ষণ না থাকে, জ্ঞানের চরম সীমা হচ্ছে অজ্ঞান। জ্ঞানের চরম সীমা হচ্ছে অজ্ঞান, যে জ্ঞানের ঊর্ধ্বে। অজ্ঞান মানে ফেন্ট হয়ে যাওয়া না। জ্ঞানের চরম সীমা হচ্ছে অজ্ঞান, যেখানে যে এমন একটা স্তরে বাস করছে, সে সমস্ত কিছুকে একদম হজম করে ফেলেছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই মানুষগুলোর জন্যই তো আমি জানতে পারি দুটো জিনিস দুটোভাবে জ্ঞান হয়। একটা হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে অন্তর্জ্ঞান। বাহ্যিক জ্ঞানের থেকেও বেশি হচ্ছে অন্তর্জ্ঞান। আজকে সেই ছেলেটি যে আইআইটিতে পড়াশোনা করেছে, এতদূর যেতে হবে না, কুম্ভতে যেতে হবে না। আজকে যদি আমরা ইসকনে যাই, আজকে যদি আমরা ভারত সেবাশ্রমে যাই, আজকে যদি আমরা রামকৃষ্ণ মিশনে যাই, কিংবা আজকে যদি আমরা ওঙ্কারনাথ আশ্রমেও যাই, এখানেও প্রচুর স্কলার ছেলেরা থাকবে, যাদের ক্ষেত্রে তারা পড়াশোনা করার পর জেনেছে ভগবান কাকে বলে। ভগবান কাকে বলে? যেখানে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন আছে। শক্তিটাই তো ভগবান, এর বাইরে কি আছে? তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যখন মুক্তির চরম সীমা জায়গাতে যাচ্ছে, তার মানে জ্ঞানের মধ্য দিয়ে ভক্তি আসছে, না হলে ভয়ে ভক্তি, ওটা ডেঞ্জারাস। আর ভয়ে ভক্তি থাকলেই কি হবে? ভয়ে ভক্তি থাকলে আমার ধর্মকে অন্য কেউ নিয়ে নিচ্ছে, তার মানে সেই জায়গাটাকে এড়িয়ে করো। ভয়ে ভক্তি এসে লাভ নেই, জ্ঞানে ভক্তি আসতে হবে। আপনি কি এই ধরনের মানুষদেরকে সাপোর্ট করেন? ধরুন আজকে এই পডকাস্টটা কেউ শুনলো স্যার, কেউ গ্র্যাজুয়েট হয়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, বা আমার একটা মাত্র সন্তান তিনি, সেখানে দাঁড়িয়ে সে এরকম ধার্মিক হলো, সে ঠিক আছে, আপনি যেটা বললেন সেটাও মানলাম, কিন্তু তার ধর্ম তো এটাও যে তার বাবা মাকেও দেখা উচিত। আমি অন্য একটা পার্সপেক্টিভ দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। এই বাবা মার কথা এলে আমার অন্য কথা চলে আসে, আমি সেটা যাচ্ছি না, সেটা হলে অনেক ক্ষতি হবে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে আমি সেই জায়গাটা একটু জানতে চাই। হ্যাঁ, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি যেখানে থাকতাম ছোটবেলায়, কেটেছে, সেখানে আমাদের পাশেই আমি একজনকে জানি, খুব কষ্ট করে তার বড় হয়েছে। খুব ছোটবেলায় তার বাবা মারা গেছে। ছেলেটি মা দিদি সেলাই করতো। সে আগে জামায় বোতাম লাগানো, ব্লাউজে হুক লাগানোর জন্য এসে দিয়ে যেত, সেলাই করতে হতো, কলার লাগানোর জন্য। এগুলো তখন হাতে হতো, মেশিনে না। তো সেলাই করতো। সেই সেলাই করে করে ভাইকে পড়াশোনা শেখায়। ভাইকে পড়াশোনা শেখানোর পর ছেলেটি যখন খুব ভালো স্টুডেন্ট ছিল, ক্লাস 10-এ যখন পড়াশোনা করলো, তারপর থেকে টিউশন করা শুরু করে। ক্লাস 12 কমার্স নিয়ে পড়াশোনা করলো। ক্লাস 12-এ পড়াশোনার পর তার কাছে অপশান এসেছিল গোয়েঙ্কাতে সে ভর্তি হওয়ার মতো, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা সেই জায়গাটাতে তাকে এফোর্ড করেনি, সেই জায়গাটা যায়নি। তার বদলে সে জয়পুরিয়া কলেজে পড়েছে। তার লাইফের একদম মোটো ছিল সরকারি চাকরি করব। আমরা যে রাইস দেখি, রাইসের একদম প্রথম ব্যাচ যদি থাকে, সেই প্রথম ব্যাচ, তখন তো রাইস আজকে এখানে দেখছি তখন তো না, তখন একটা বেড়া বাড়িতে মধ্যে রাইস স্টুডেন্ট নিয়ে পড়াতো সেই সময়কার। তারা সেই ব্যাচের সিআইএসএফ এর চাকরি পেল, এএসআই র্যাঙ্কের চাকরি পেল। পোস্টিং ছিল সম্ভবত অরুণাচলে পোস্টিং ছিল। হঠাৎ করে দেখা গেল একদিন নেই। হ্যাঁ, কোথায় হারিয়ে গেছে। চাকরি ফাকরি ছেড়ে দিয়ে হওয়া সমস্ত কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলছি। তারপর তার কিছুদিন বাদে মায়ের কাছে চিঠি এলো যে মা, আমি ঠিক আছি, আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি ভারত সেবাশ্রম সংঘের সাথে যুক্ত হয়েছি। ভারত সেবাশ্রম সংঘের সাথে যুক্ত হয়েছি। তো সেখানে সে ভারত সেবাশ্রম সংঘের সাথে যুক্ত হলো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছিল, সমস্ত কিছু করলো। অনেক কিছু বিয়ে করার পর সে যে টাকা জমিয়েছিল, চাকরি করে যে টাকা জমিয়েছিল, সেই টাকা দিয়ে মাকে একটা ফ্ল্যাট কিনে দেয়। মায়ের থাকার ব্যবস্থা, তার যে টাকা ছিল সেই টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করে মায়ের যাতে, দিদির যাতে চলে সেই জায়গাটাতে সেই রকমভাবে মাসে কোনো অসুবিধা না হয়, সমস্ত কিছু করলো। করার পর তারপরে হঠাৎ করে তার সাথে তারপরে শুনলাম
সে বাঁকুড়া জেলাতে একটা আশ্রম করেছে। তখনও আশ্রম ছিল না, গ্রাম থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে পড়াশোনা করাতো। তো আজকের দিনে দাঁড়িয়ে তার ক্ষেত্রে আশ্রম একটা বিরাট বড় জায়গায় চলে গেছে, সেই জায়গাটাতে গেছে। পৃথিবীতে 3 ধরনের মানুষের জীবন হয়। এক হচ্ছে লাইফ অফ সার্ভাইভাল, 9টা 5টা ডিউটি, ট্রেনে বাসে করে ঝুলতে ঝুলতে যাবে, সমস্ত কিছু লাইফ অফ সার্ভাইভাল, সার্ভাইভ করে যাচ্ছে। আর একটা হচ্ছে লাইফ অফ সাকসেসফুল, প্রচুর পয়সা রোজগার করেছে, গাড়ি আছে, বাড়ি আছে, লাইফে অনেক কিছু সাকসেসফুল হয়েছে, তার যা ড্রিম, সমস্ত ড্রিমকে সে ফুলফিল করেছে। আর একটা হচ্ছে লাইফ অফ সিগনিফিকেন্স, নিজে সাকসেসফুল লাইফে হয়েছে শুধু তাই নয়, কতজন মানুষের আইডল হিসেবে তৈরি হয়েছে। এদের লাইফ হচ্ছে লাইফ অফ সিগনিফিকেন্স। এরা সত্যিটাকে জেনেছে। সাধনা তো সবাই করে, সচিন তেন্ডুলকার সাধক নয়, বিরাট বড় সাধক। বিরাট কোহলি সাধক নয়, বিরাট বড় সাধক। এত বড়, ক্রিকেটটা তার ক্ষেত্রে সাধনা, তার কাজের মধ্য দিয়ে তার ক্ষেত্রে সাধনা। ক্রিকেটের মধ্য দিয়ে সে ভগবান ঈশ্বরকে সে স্পর্শ করেছে। স্পিরিচুয়ালিটি না থাকলে ওই জায়গায় যেতে পারে না কেউ। স্পিরিচুয়ালিটি থাকতেই হবে তাকে। স্পিরিচুয়ালিটি একটা মানুষকে ফোকাস করে। আমরা স্পিরিচুয়ালিটি মানে আমরা ভুল ব্যাখ্যা করি, কারণ আমাদের ভয় ভক্তি জ্ঞানে নয়। ঠিক আছে, যেদিন জ্ঞান হবে সেই দিন আমরা কিন্তু জানবো আসল স্পিরিচুয়ালিটি কাকে বলে। তাহলে কোথা থেকে আসবে? সমস্ত জায়গা থেকে। তো সেই জন্য যে কোনো মানুষ যখন, আজকে আইনস্টাইন জ্যোতিষশাস্ত্র মানতেন মারাত্মকভাবে, নিজে চর্চা করতেন আইনস্টাইন জ্যোতিষশাস্ত্র। কেন? সেই কারণে। কেন একজন সায়েন্টিস্ট চন্দ্রয়ান 2-3 করার আগে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে? কেন? তার কারণ জানে, আমার কানেকশনটা ওইখানটাতে রয়েছে, আমি নিজেকে কার কাছে সাবমিট করছি। তো সেইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, ভগবান কোথায় থাকে, ভগবান কিভাবে আমরা পেতে পারি। আমরা আমাদের মধ্য দিয়ে, আমাদেরকে সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে পেতে পারি। তো বিষয়টা সেইখানটাতে। তো সেইখানটাতে যতক্ষণ না আমরা সেই জায়গাটাকে টাচ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ভগবানের আসল স্বরূপ আমরা জানতে পারবো না। আর ভগবানের আসল স্বরূপ জানতে গেলে আমাদের জ্ঞান দরকার। জ্ঞান যেভাবেই আসতে পারে। আমি ফিজিক্স পড়ে জ্ঞান লাভ করতে পারি, আমি কেমিস্ট্রি পড়ে জ্ঞান লাভ করতে পারি, আমি ফিলোসফি পড়ে আমি জ্ঞান লাভ করতে পারি। আলটিমেট উদ্দেশ্যটা কি? জ্ঞান লাভ করা। একটা পুকুরের 4টে ঘাট, আমি যে ঘাট দিয়ে নামি না কেন, আসল উদ্দেশ্য কি আমার জলটা পাওয়া। তো জলটা কি? জলটা তো জ্ঞান। যখন আমি জ্ঞানটা পাবো তখন তো আমি আসল তত্ত্বটা বুঝতে পারবো, জ্ঞানটা। সেই জন্য আমি তো বুঝতে পারবো জলটা আসলে কি। তো তার তার টেস্ট কেমন, তাকে দেখতে কেমন, সেই আমাকে জানাবে যে আমার কোনখানে ভক্তিটা আমি করছি, যেখানে ভক্তি করছি অরিজিনাল ভক্তি করছি কিনা। ভগবানকে ভয় পাওয়ার জায়গা নয়, ঈশ্বরকে জানার জায়গা। ঈশ্বর তো আমাদের বাবা মা। তাহলে বাবা মাকে তো আমরা জানি। আমরা তো ভয় কখন পাই? যখন অন্যায় করি। একদম ঠিক আছে, কিন্তু সে যখন আমাকে বকে, তার মানে এটা নয় যে সে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বকার পরে তো মাথায় হাত বোলায়, আবার ভালো ভালো খাবার বানিয়ে দেয়। তো ব্যাপারটা এইখানটাতেই। তো সেই জন্য তো আমাকে জানতে হবে। আমি ভয়ে ভক্তি করে তাকে আমি দূরে সরিয়ে রেখেছি, তাকে আমি কখনো জড়িয়েই ধরিনি, আমি তাকে কখনো টাচই করিনি, আমি তাকে কখনো স্পর্শ করতে পারিনি। তো সেই জন্যই সমস্যাটা হয়, আর কিছুই না। থ্যাংক ইউ স্যার। প্রথমেই স্যার থ্যাংক ইউ বলবো যে এতটা একটা ভাস্ট কুম্ভ মেলার ব্যাপারে আপনি আমাদেরকে, আমাদের দর্শককে এত সুন্দর একটা কি বলবো, মানে জ্ঞান বলবো না, এটাকে একটা জানকারি, যেটাকে অভিজ্ঞতা, যে আপনি ওখানে গিয়ে যেটা বুঝতে পেরেছেন, এত সুন্দর একটা 4 দিনের জার্নি বলতে গেলে। যাই হোক স্যার, এবার স্যার আপনার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, এতদিন ধরে আপনি কাজ করছেন স্যার, সেখানে যদি এরকম কোনো ঘটনা যেটা আধ্যাত্মিক হতে পারে, যেটা আপনার মনে হয় বললে ভালো হয়। এই যেটা বলছিলাম যে ভক্তি,
ভক্তিটা জ্ঞানে থাকা উচিত, জ্ঞানের মধ্য দিয়ে, মানে সেই ভক্তির মিসইউজ যেমন হয় তেমনি আবার যদি ওই যে বলে না অন্যায় করলে বাবা মা কিন্তু শাস্তি দেয়। তো আমার এরকম মনে আছে, এইটা যখন বললো মনে পড়লো তারাপীঠে। তো আমার যিনি মাস্টারমশাই ছিলেন, আমরা প্রত্যেক অমাবস্যায় তারাপীঠের মাঝের যে চিতা, এখন তো তারাপীঠ আর সেই জায়গাটাতে নেই, শ্মশানও নেই বলতে গেলে, মানে আমি দীর্ঘ বহুদিন হয়েছে আমি ওই জায়গাটাও আমি ঘেঁষি না, আমার আলাদা জায়গা আছে, সেখানে আমি যা কাজ করার আমি করি। তো সেই মাঝের চিতায় আমরা হোম করতাম প্রত্যেক অমাবস্যায়। আর শ্মশানে একজন ডোম ছিল, ওর নাম ছিল সানি, আর মাস্টারমশাইকে শনি বলে রাখতো। এই শনি বলে চেঁচালে ও চলে আসতো, হ্যাঁ বাবা বাবা করে। মোটামুটি 6-8 মাস হলেও মারা গেছে, আমি গিয়ে শুনলাম। মারা যাওয়ার কারণও আছে, এত সারাদিন ধরে খেয়ে থাকতো তো হবে না কোথা থেকে। তো সেই শনি আমাদেরকে পুরো ব্যবস্থা করে দিত, মানে যাতে মাঝের চিতায় অন্য কেউ ইয়ে না করে। তা মনে আছে আমরা তখন তো আমি বলছি এটা 2002-03-এর কথা, তখন একদম অন্ধকার চারদিকে। তখন যারা গেছেন, আজকে যারা দেখছেন, তারা যদি সেই সময় যান, সেই সময় এক্সপিরিয়েন্স করতে পারবেন। তখন শ্মশান মানে শ্মশান আর কি, পুরো একদম টিম টিম, কোথাও না কোথাও একটু আলো জ্বলছে, মানে লম্ফের আলো জ্বলছে, সাধু কোথাও বসে আছে, দূর দূরে ইয়ে রয়েছে। ইলেকট্রিসিটির তো ওখানে কোনো পারমিশনই ছিল না, ঢোকার মতো জায়গায় ছিল না। তো আমরা হোম করব তার আগে আমরা করছি, জব করছি। আমাদের জবটা অনেকটা সময় লাগতো, অনেকটা সময় ধরে। তো তারাপীঠের দ্বারকার ধারে যে 3টে চিতা পরপর সাজানো আছে, মানে 3টে চিতাই উঁচু, দ্বারকাটা থেকে তারপরে এরকম নিচে নেমে গেলে নর্মাল যে শ্মশানের জায়গাটা থাকে সমস্ত কিছু, এখন যেখানে ইলেকট্রিক চুল্লিটা হয়েছে আর কি, তার পাশে এরকম 3টে। মাঝের চিতাটা ছিল আমাদের। তো মাঝের চিতায় আমরা হোম করছি, জব করছি। তো আমরা সবাই মোটামুটি 20-30 জন আমরা বসে আছি, মাস্টারমশাই মাঝখানে বসে আছেন, আমরা সাইড এরকম ভাবে বসে আছি, আর আমি মাস্টারমশাইয়ের পাশে বসতাম। তো এরকম, এবার চিতাটা তো এরকম ভাবে থাকে, ব্রহ্মজনী থাকে, তো এইরকম ভাবে সবাই বসে আছে, চারদিকে রয়েছে। উড়িষ্যা থেকেও মাস্টারমশাইয়ের শিষ্য আসতেন, নিয়ে বসে আছি। তো ঠিক নিচে একজন সাধু, সে কাঠ সাজিয়ে হোম করছে। তো হোম করছে, শুধু হোম করছে না, অকথ্য ভাষায় গালাগাল করছে, আর এরকম মদ খাচ্ছে, সেখান থেকে কিছুটা পিয়ে দিচ্ছে, আর মানে ভাবা যায় না, মানে গালাগাল করছে। তো আমার কি হচ্ছে, হোম মানে জব করতে করতে বারবার কানটা ওদিকে যাচ্ছে, মাস্টারমশাই খালি বারবার বলছে ওদিকে তাকাস না, এক্ষুনি দেখবি শাস্তি পাবে, তো তাকাস না, এক্ষুনি শাস্তি পাবে, এক্ষুনি শাস্তি পাবে। ঠিক আছে, বিলিভ মি, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে, যেটা ঘটনা ঘটাই সম্ভব নয়, সেই সময় হাওয়া দিচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, টোটাল হোমের আগুন তার গায়ের ওপর চলে এলো। মানে পা থেকে ধরে পুরো সারা শরীর জ্বলছে, এইরকম অবস্থায় সবাই আশপাশে যারা ছিল সব দৌড়ে এসে তাকে লাথি মেরে মেরে আগুন নেবাচ্ছে, তাকে রেস্কিউ করলো। সেই অবস্থায় মাস্টারমশাই বললো, দেখলি তো শাস্তিটা কোথায় পেল। তো ব্যাপারটা সেই জায়গাটাতে আমি কি করছি, আমি কার সাথে করছি, কাকে নিয়ে আমি ছেলে খেলা করছি। আজকে আজকে আমার মাকে আমি গালাগাল দিতে পারি, অনেক কিছু দিতে পারি, কিন্তু মা যখন ঠাটিয়ে দেবে না, তখন আর ঘুরে দাঁড়ানোর জায়গা থাকে না। তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জ্ঞানের মধ্য দিয়ে ভক্তি আসা উচিত, মানুষকে ভয় দেখিয়ে না, আর না জেনে কোনো কিছু করা উচিত নয়। বা আমি যেটা করছি আমার মধ্যেও স্বাধীনতা থাকা উচিত। আমি কি আমার বাবা মাকে গালাগাল দিতে পারি? তাহলে আমি সেই জায়গাটাতে কেন আমি সেই কাজটা আমি করছি? বিষয়টা এইখানটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তন্ত্র কথার অর্থ হচ্ছে তনুকে রক্ষা করে যে। তনু মানে কে? শরীর। শরীরকে রক্ষা করে যে। আমরা যখন কোনো জব করছি, জব করার কথার অর্থ কি? মানে শব্দ। আমি যে কথা বলছি, আপনিও কথা বলছেন,
এই কথার মধ্য দিয়ে কি হচ্ছে, শব্দের তরঙ্গ তৈরি হচ্ছে, সেই তরঙ্গের মধ্য দিয়ে কি হচ্ছে, শক্তি, এনার্জি তৈরি হচ্ছে। মা কালী কে আমরা যদি দেখি, সেখানে E=mc² আছে। আইনস্টাইনের কথা। ওটা তো পরে বলেছিলেন আইনস্টাইন। E=mc², মা কালীর মধ্যেই রয়েছে। মা কালী নিজেই স্বয়ং ধারণ করে রয়েছেন E=mc²। কি করে? আমরা মা কালীকে কিভাবে দেখি? হাতে মুন্ডু, হ্যাঁ, গলায় মুন্ডুমালা, হ্যাঁ। এখানে কণ্ঠাপ্রেত, তাই তো? হুম, E মানে কি, এনার্জি। মা কালী হচ্ছে দ্য পাওয়ার অফ এনার্জি, ভরপুর এনার্জি, ফুল অফ এনার্জি মা কালী। হাতে হচ্ছে মাস। মাস মানে যেখানে মৃত্যু আছে, জন্ম আছে, দুঃখ আছে, শোক আছে, সমস্ত কিছু আছে। যেখানে লীলা হচ্ছে, জন্মাচ্ছি, মৃত্যু হচ্ছে, আমরা দুঃখে ভাসছি, আনন্দে ভাসছি, দুঃখে কাঁদছি, সমস্ত কিছু ছাড়া, চাওয়া পাওয়া সমস্ত কিছু। এই যে মাস, এই মাসের কাজ কি? এনার্জি তৈরি করা। জন্ম মৃত্যু আমাদের সমস্ত কিছুর মধ্যে, লাইফ সাইকেলের মধ্য দিয়ে তো এনার্জি তৈরি হচ্ছে। তো সেই এনার্জি থেকে একটা এনার্জি চলে যাচ্ছে সিতে, গলার মালা। সেই সি কথার অর্থ কি? এমন কিছু জিনিস যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। হাওয়া দেখতে পাই না, অনুভব করতে পারি। গরম দেখতে পাই না, অনুভব করতে পারি। ঠান্ডা দেখতে পাই, অনুভব করতে পারি। কিন্তু সেখানেও তো কনস্ট্যান্ট এনার্জি তৈরি হচ্ছে, সেটাও তো ভাঙছে, এনার্জি তৈরি হচ্ছে, ভাঙছে, তৈরি হচ্ছে, গড়ছে, ভাঙছে। সেইখান থেকে এমন একটা সিতে চলে যায় যে কনস্ট্যান্ট, যাকে আমরা দেখতে পাই না, যাকে আমরা অনুভব করতে পাই না, ঘণ্টাপ্রেত। যেখানে দেখতে গেলে আমাদের পাওয়ারফুল জিনিস লাগে, এমন কিছু কীটাণু আছে যেগুলো আমরা সাধারণ চোখে তো দেখতে পাই না, মানে দিয়েও দেখতে পাই না। তার জন্য পাওয়ারফুল হয়তো কোনো মানে লাগে, যন্ত্র লাগে, যেখান থেকে আমরা দেখতে পাই। বাতাসে জলীয় বাষ্প যখন ফরমেশনের জায়গা আসে তখন আমরা দেখতে পাই। বাতাসে ধূলিকণা যখন ফরমেশনের জায়গা আসে তখন অনুভব করতে পারি। ঝড় দিলে গায়ের মধ্যে ধুলো লাগছে, লাগে তো? একদম। তো ব্যাপারটা সেই জায়গাটাতে। এই যে আমরা বলি পুরুষ নারী, পুরুষ কথাটা ভুল। কথাটা হবে পুরুষ আর প্রকৃতি। প্রকৃতির দুরূপ, নর আর নারী। বুঝলাম না জিনিসটা। পুরুষ আর প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতির দুই রূপ, নর আর নারী। নরও তো পুরুষ হচ্ছে। পুরুষ, আমরা পুরুষটা অন্য জিনিস। পুরুষ আকার, একজন মহিলাও পুরুষ হতে পারে। পুরুষ আকারের চর্চা করা, পুরুষ আকার হতে গেলে কণ্ঠাপ্রেতে যেতে হবে। তিনি হচ্ছেন পুরুষ। তার বাকি যেগুলো আছে সব প্রকৃতি। প্রকৃতির দুরূপ, নর আর নারী। সেই জন্যই ভব হায়ং ভবনা মাত্র ন কিঞ্চিৎ পরমার্থ, অষ্টবক্র গীতায় লেখা আছে। তো ব্যাপারটা সেইখানটাতে। তো এরকম এরকম আরো অনেক অভিজ্ঞতা রয়েছে যে যদি কেউ পুরোপুরি নিজেকে যদি সেই জায়গাটাতে সংযোগ করতে পারে, কোথাও না কোথাও সিগন্যাল থাকে তার লাইফে সেই জায়গাটাতে। আমি এরকম অনেকগুলো সিগন্যাল পেয়েছি আমার লাইফের ক্ষেত্রে। যেমন একটা সিগন্যাল খুব মানে পেয়েছিলাম, পুরীতে আমাদের একটা আশ্রম ছিল, যেখানে পঞ্চমুণ্ডির আশ্রম পেয়েছিল। তো পঞ্চমুণ্ডির আশ্রমে আমরা যখন পঞ্চমুণ্ডি অধিষ্ঠান করি, তারপর আমরা সেখানে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা হোম করি। এবং যখন রাত্রিবেলা হোম করছি, অমাবস্যায় মাস্টারমশাই হোম করতেন, তারপরেও আমাদের হোম হয়েছে সমস্ত কিছু। তো আমরা ফিল করছি যে কেউ না কেউ দাঁড়িয়ে আছে, যেখানে সেই হোমটাকে
অবজার্ভ করছে। এটা যদি আমি একা দেখতাম তা নয়, ওখানে আমরা যারা 4-5 জন ছিলাম প্রত্যেকেই, একজনের ভয়ে জ্বর এসে গেছিল, একদম পুরো মাকে দেখা অনুভব করার যে জায়গাটা, সেই জায়গাটাকে কি করে, কারণ শক্তি যেখানে, এনার্জি যেখানে তৈরি হয়, সেখানেই ভগবানের উৎপত্তি হয়। তো ব্যাপারটা সেইখানটাতে। আর একটা প্রাণীর কথা বলি, যাকে বলা হয় অঘোর ভৈরব, কুকুর। কুকুর। যখন কেউ ডিভোটি থাকে, যখন কেউ সেই জায়গাটায় কাজ করে, কুকুর তার লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেই করবে। আমার লাইফে এরকম ঘটনা ঘটেছে। মহালয়ার দিন আমি একজনের বাড়িতে যাই, হোম হয়। সেখান থেকে যখন ফিরছি, আমাকে বাইকে করে নিয়ে আসছে, আমরা 3 জন ছিলাম। তো রাস্তাটা প্রচণ্ড খারাপ, রাস্তাতে বাইকের চাকাটা বসে যায়, বসে গিয়ে বাইকটা পুরো আটকে যায়। আর রাস্তার মানে বাইক আর এক মানে এগোনো পেছনোর কোনো সিন নেই। আর সেখান থেকে যে মোড়ের মাথা, যে জায়গাটাতে, ওখান থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার, যেখানে আমি গেলে কোনো মেকানিক পাবো, সমস্ত কিছুই পাবো। তো আমাদের সঙ্গে একজন মহিলা ছিলেন। এবার আরেকজন যে ছিল, সে বলল, তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে করি, তাহলে কি করব, কাউকে না কাউকে তো যেতে হবে একটা। আর রাস্তা মানে চারদিকে কিচ্ছু নেই, যদি কোনো গাড়ি আসে, গাড়ির হেডলাইটে লাইট। আমি বলছি এটা 2006-07 কথা, গাড়ির হেডলাইটে লাইট, তাছাড়া আর কোনো লাইট নেই। চারদিকে, একদিকে জঙ্গল, একদিকে মাঠ। আর সেই সময় ওই জায়গাটাতে দাঁড়িয়ে, অমাবস্যার রাত্রে আকাশে খালি তারা ছাড়া কিছু নেই, অমাবস্যার রাত্রের তারা। তো ডেফিনেটলি সেই জায়গাটাতে দাঁড়িয়ে থেকে একজনকে তো দাঁড়াতে হবে। আমি দাঁড়ালাম, আর ওই মহিলাও ছিলেন, আরেকজন চলে গেল ডাকতে। একদম পুরো চারপাশে কিচ্ছু নেই। ও যখন চলে গেল, মনে হলো কোথাও একটা অন্ধকার, কোথাও একটা জায়গায় দাঁড় করিয়ে ছেড়ে দিয়ে চলে গেল, মানে কেউ নেই। হঠাৎ হঠাৎ করে গাড়িগুলো যাচ্ছে, কেউ দাঁড়াচ্ছে, কি ব্যাপার, কি কারণ অন্ধকারে আমাদেরকে দেখা যাচ্ছে না শ্যাডো ছাড়া, মানে দূর থেকে কেউ দুটো ছায়া মূর্তি দেখবে, আর কিছু লাইটটা জ্বললে গেল। বিলিভ মি, 5টা কুকুর কোথায় ছিল আমি জানি না, জঙ্গলের মধ্য থেকে বেরোলো, বেরিয়ে 5টা কুকুর মোটামুটি ওখানে ঘিরে দাঁড়ালো। সিরিয়াসলি একদম ঘিরে দাঁড়ালো। মানে রেগে মেগে নাকি নরমাল? না, দাঁড়ালো মানে রাস্তার দিকে মুখ করে, এই করে সেই করে, আমাদেরকে পেছন দিকে এরকম ভাবে দাঁড়ালো চারদিকে। একটা কুকুর এরকম ঘুরে ঘুরে চারদিকে ঘুরছে, একটুখানি যাচ্ছে, আবার চলে আসছে। আর 4টে কুকুর দাঁড়িয়ে আছে, একটা কুকুর এরকম পালা করে করে, মানে কিছুটা যাচ্ছে ঘুরে ঘুরে আবার চলে আসছে, মানে রাস্তা থেকে এরকম শুকে 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 আবার চলে আসছে। যখন কেউ এসে দাঁড়াচ্ছে, কুকুরগুলো তাদের সামনে দাঁড়াচ্ছে গার্ড করার জন্য। এইভাবে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তার আসার জন্য। ওই 5টা কুকুর ওই 2.5 থেকে 3 ঘন্টা কন্টিনিউয়াস ছিল। হয়তো 2টো কুকুর চলে যাচ্ছে, 3টে কুকুর হয়েছে, আবার কিছুক্ষণ বাদে আবার ওরা কোথাও থেকে আবার ঘুরে চলে আসছে, মানে কাজ ছাড়া করেনি। যখন দেখলো আমরা ওখান থেকে রেস্কিউ হচ্ছে, মানে গাড়ি করছি, বাইকটাকে মেকানিক পাইনি, একটা ভ্যান, রিক্সা ভ্যান নিয়ে এসেছিল, সেখানে তুলে গাড়িটাকে করছি, সেটা যখন অ্যাসিওর করলো, তারপর ওরা চলে গেল। তারপরে আমি যখন করলাম, আমি স্বপ্নে দেখলাম, মানে আমার এখনো পর্যন্ত মানে সেই ইয়েটা মানে কাঁটা দিচ্ছে গায়ে। আমি সেই দিন রাত্রিবেলা আমি অঘোর ভৈরবকে দেখি স্বপ্নে। তো এই এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়েছে ভীষণভাবে। তো সুতরাং যদি মানুষের ক্ষেত্রে, আমি ওটাই বললাম যে মানুষের ক্ষেত্রে যদি ঠিক রাস্তায় যদি যাওয়া যায়, ভগবান ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। তখনই সমস্যা তৈরি হবে
যখন তুমি ভগবানকে বেচতে শুরু করবে, যখন তুমি ভগবানকে ভুল পথে চালিত করার চেষ্টা করবে, নিজেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাকি সময় ভগবান তোমাকে একদম ঠিক রাস্তায় নিয়ে যাবে। আমাদের ধর্মের পাওয়ার এটাই, প্রত্যেকটা ক্ষেত্রে। সেই জন্য সনাতন ধর্ম ইটকেও ভগবান বলে পুজো করে। কেন আমি বললাম প্রকৃতির দুটো রূপ? আমরা প্রকৃতি পুজো করি তো, প্রকৃতির পুজো করি তো। সৃষ্টিটা কোথা থেকে হয়? প্রকৃতি থেকেই আসে। প্রকৃতি থেকে হয়। তো প্রকৃতির দুটো রূপ, নর আর নারী, যদি নর আর নারী যদি না থাকতো, প্রকৃতির দুটো রূপ না হতো, তাহলে তো সৃষ্টি হতো না। আর পৃথিবীতে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে শেখায় প্রকৃতিকে পুজো করার। আরে আমরা আজকে লোকে এখন বলছে গাছ বসাও। আরে ভাই, দীর্ঘদিন ধরে তো আমরা তো গাছকে পুজো করেই এসছি, গাছকে ভগবান রূপে নিয়ে এসছি। আজকে লোকে জলের মাহাত্ম্য বোঝাচ্ছে, দীর্ঘদিন ধরে তো আমরা জলকে, নদীকে আমরা মাতৃরূপে পুজো করে এসছি। তো সুতরাং ইউ হ্যাভ টু বি প্রাউড, উই হ্যাভ টু বি প্রাউড যে আমরা সনাতন। থ্যাংক ইউ স্যার। আর আমরা একেবারে শেষের দিকে স্যার, কেমন লাগলো কেকে পডকাস্ট, যদি একটু ফিডব্যাক দেন। দারুণ না, মানে আমি মানে কথা বলে খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, তার আগেও আমি যেটা এর সাথে সাথে যেটা বলবো, আমার স্টুডিওটা দারুণ লেগেছে। থ্যাংক ইউ স্যার। তার কারণ হচ্ছে এই যে সীমাবদ্ধতাকেও কাজে লাগিয়ে সেটাকে কি করে অনেক বড় জায়গা পড়া যায়। আমি একটা বই পড়েছিলাম, বইটা হচ্ছে জুগাড়ু ইনোভেশন, ঠিক আছে, বিখ্যাত বই, ফোর্বসের লিস্টের বই, যে ইন্ডিয়ানরা জানে যে কি করে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসকে রেখে সেটাকে প্রেজেন্ট করে দারুণ জিনিস বানানো যায়। সব থেকে বড় জিনিস হচ্ছে এইটা, স্টুডিওটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবং আশা করছি আজকে যেখানে আছে তার 10 গুণ দূরে কেকে পডকাস্ট যাবে। থ্যাংক ইউ স্যার। আর থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, আপনার মতো মানুষ আমাদেরকে সময় দিয়েছেন। অনেক আগে থেকে আপনাকে দেখি, ফলো করি। আর কেকে পডকাস্টের তরফ থেকে স্যার একটা ছোট্ট গিফট আপনাকে দেওয়া হচ্ছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আর কিছু বলার নেই আমার, এত সুন্দর একটা ভাস্ট কুম্ভ মেলা নিয়ে কথা হলো, তারপর স্যার 2-3টে এক্সপিরিয়েন্স নিয়ে কথা হলো। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের সাথে গেস্ট নাম নেওয়াটাও খুব বড়, অ্যাস্ট্রোলজার দীপদত্ত স্যার, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার।